বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতিটি ছাত্রছাত্রীর শিক্ষা জীবনে প্রথম মাইল ফলক মাধ্যমিক পরীক্ষা, দ্বিতীয় মাইল ফলক উচ্চ মাধ্যমিক। কিন্তু লকডাউনের কারণে প্রতিটি ছাত্রছাত্রীর শিক্ষা জীবনে নেমে এসেছে বিপর্যয়। শিক্ষাক্ষেত্রে এই বিপর্যয় কাটিয়ে প্রতিটি ছাত্রছাত্রী যাতে ঘরে বসেই পড়াশোনার স্বাভাবিক ছন্দে ফিরে আসতে পারে, এজন্য ইজি ই লার্নিং গ্রুপ নিয়ে এসেছে ইজি ই লার্নিং ইউটিউব চ্যানেল। এখানে পাবেন প্রতিটি বিষয়ে গত 5 বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন উত্তর, এছাড়াও সিলেবাস ভিত্তিক প্রতিটি চ্যাপ্টার ওয়াইজ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, 2021-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্নপত্র এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। বন্ধুরা, আজ আমি আলোচনা করব মাধ্যমিক 2019 সালে জীবন বিজ্ঞান বিষয়ে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের বিভাগ ঘ। বিভাগ ঘয়ে প্রথম পার্টে আমি আলোচনা করেছি 4-এর 1 এবং 4-এর 2, অর্থাৎ বিভাগ ঘয়ে দুটি প্রশ্ন পার্ট 1-এ আলোচনা করেছি এবং আজকে আলোচনা করব পার্ট 2। এই পার্ট 2-এ 4-এর 3 এবং 4-এর 4 এই দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, অর্থাৎ 4-এর 3-এ দুটি প্রশ্ন অথবা দিয়ে এবং 4-এর 4-এ দুটি প্রশ্ন অথবা দিয়ে, মোট 4টি প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওটি হবে বিভাগ ঘ পার্ট 2। 4-এর 3-এর প্রশ্ন। প্রথম প্রশ্ন, একটি বিশুদ্ধ কালো ক্যাপিটাল বিবি ও অমসৃণ লোমযুক্ত ক্যাপিটাল আর আর গিনিপিগের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা স্মল বিবি ও মসৃণ লোমযুক্ত স্মল আর আর গিনিপিগের মধ্যে সংকরায়নের ফলাফল এফ জনু পর্যন্ত চেকার্ড বোর্ডের সাহায্যে দেখাও। এই সংকরায়ন থেকে যে সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা বিবৃত করো। অথবা দিয়ে প্রশ্নটি হলো, থ্যালাসেমিয়া আক্রান্ত কোনো শিশুর দেহে কি কি লক্ষণ প্রকাশিত হয়, সেই ক্ষেত্রে জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কি পরামর্শ দেওয়া হয়। প্রথম প্রশ্ন নিয়ে আমি আলোচনা করছি। বিশুদ্ধ কালো ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগ ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আর আর এর সঙ্গে একটি বিশুদ্ধ সাদা ও মসৃণ লোমযুক্ত গিনিপিগ অর্থাৎ স্মল বিবি স্মল আর আর এই সংকরায়নের ফলাফল F1 জনু পর্যন্ত চেকার্ড বোর্ডের সাহায্যে দেখানো হলো। এখানে দুটি গিনিপিগ নেওয়া হয়েছে, কালো অমসৃণ লোমযুক্ত পুরুষ গিনিপিগ ক্যাপিটাল বিবি ক্যাপিটাল আর আর এবং দ্বিতীয়টি সাদা মসৃণ লোমযুক্ত স্ত্রী গিনিপিগ স্মল বিবি স্মল আর আর। এই পি জনু, এখানে প্রথমে যে জিনিসটি আমি বলবো সেই জিনিসটি মন দিয়ে আগে শুনে নাও। এখানে ক্যাপিটাল বি এটি প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করে, ক্যাপিটাল আর প্রকট বৈশিষ্ট্য প্রকাশ করে। অর্থাৎ সহজ করে মনে রাখার জন্য, যদি কোনো জনুতে বিবির মধ্যে দুটি ক্যাপিটাল বা একটি ক্যাপিটাল থাকে তাহলে অবশ্যই সেটি কালো হবে, এবং আর আরের মধ্যে দুটি আর আর ক্যাপিটাল বা একটি ক্যাপিটাল একটি স্মল অর্থাৎ ক্যাপিটাল আর অন্ততপক্ষে একটি উপস্থিত থাকলেই অবশ্যই পি জনু অমসৃণ হবে। যদি দুটি স্মল বি থাকে তাহলে সাদা, আর যদি দুটি স্মল আর থাকে তাহলেই একমাত্র মসৃণ হবে। এটি সহজ করে মনে রাখার জন্য আমি বলে দিলাম। এই পি জনু থেকে ক্যাপিটাল বি আর গ্যামেট উৎপন্ন হলো এবং
এই স্ত্রী জনু থেকে স্মল বি আর গ্যামেট উৎপন্ন হলো। এই দুটি গ্যামেট থেকে যখন F1 জনু উৎপন্ন হবে অর্থাৎ সংকর অপত্য উৎপন্ন হবে, সেই সংকর অপত্যের জিনগত যে সংখ্যাটি হবে তা হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। এটি হবে F1 জনু এবং এই F1 জনুয়ে ক্যাপিটাল বি স্মল বি এই জন্য কালো, কারণ ক্যাপিটাল বি উপস্থিত আছে। ক্যাপিটাল আর স্মল আর, যেহেতু ক্যাপিটাল আর উপস্থিত আছে সেই জন্য অমসৃণ। এখানে পুরুষ এবং স্ত্রী সংকর গিনিপিগ নিলাম। পুরুষ গিনিপিগ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, স্ত্রী গিনিপিগ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর, এবং এদের গ্যামেট 4টি করে গ্যামেট উৎপন্ন হবে। ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর স্মল বি ক্যাপিটাল আর স্মল বি স্মল আর। একই রকমভাবে এখানে ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল আর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল বি স্মল আর, এরকমভাবে 4টি গ্যামেট উৎপন্ন হবে। এই পুরুষ জনু থেকে উৎপন্ন 4টি গ্যামেট, স্ত্রী থেকে উৎপন্ন 4টি গ্যামেট, এই 4টি গ্যামেটকে যদি আমরা F1 জনুর চেকার্ড বোর্ডে সাজাই তাহলে এরকমই একটি চেকার্ড বোর্ড পাবো। এখানে গ্যামেটগুলো 4টি গ্যামেট পুরুষ লিখে দিলাম এবং স্ত্রীর 4টি গ্যামেট এখানে লিখে দিলাম, পরপর করে লিখে দিলাম। এখানে একটু বলে দিই, এখানে স্মল বি স্মল আর হবে, শেষেরটি হচ্ছে স্মল বি স্মল আর, অর্থাৎ এখানে ক্যাপিটাল বির জায়গায় স্মল বি হবে। এটা ভুল লেখা আছে, স্মল বি স্মল আর। এখানে 4টি গ্যামেট এদিকে 4টি গ্যামেট এদিকে, অর্থাৎ 4 গুণিত 4 16টি অপত্য উৎপন্ন হবে। এই 16টি অপত্যের জিনগত বৈশিষ্ট্য এবং বাহ্যিক বৈশিষ্ট্য কীরকম হবে সেই বিষয়টি এই ছকের মধ্যে দেখানো হয়েছে। ক্যাপিটাল বি ক্যাপিটাল আর, ক্যাপিটাল আমি বলেছিলাম যে ক্যাপিটাল বি যদি উপস্থিত থাকে অবশ্যই সেটি কালো হবে। ক্যাপিটাল বি 2টি বা 1টি উপস্থিত থাকলেই কালো, এবং ক্যাপিটাল আর উপস্থিত থাকলেই অমসৃণ। ক্যাপিটাল বি বি ক্যাপিটাল আর স্মল আর কালো অমসৃণ, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর কালো অমসৃণ, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর কালো অমসৃণ, এখানে স্মল বি হবে। এইভাবে এই ছকটি সাজানো হয়েছে। এই ছকের নিচের অংশটি বলে দিই। ক্যাপিটাল বি, এখানে স্মল বি স্মল আর, অর্থাৎ এখানে এই গ্যামেট অর্থাৎ ক্যাপিটাল বি ক্যাপিটাল আর এবং স্মল বি স্মল আর, এই দুটি গ্যামেটের সংকরায়নের ফলে যে অপত্য উৎপন্ন হবে তা হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মল আর। যেহেতু ক্যাপিটাল বি উপস্থিত আছে সেজন্য কালো, ক্যাপিটাল আর উপস্থিত আছে তাই অমসৃণ। এখানে ক্যাপিটাল বি স্মল আর ক্যাপিটাল বি তাই কালো, 2টি স্মল আর তাই মসৃণ, 2টি স্মল বি তাই সাদা, ক্যাপিটাল আর স্মল আর ক্যাপিটাল আর উপস্থিত তাই অমসৃণ। এখানে এখানে একটু ভুল আছে, ক্যাপিটাল স্মল বি অর্থাৎ এটি হবে না,
দুটি স্মল বি দুটি স্মল আর, কারণ এখানেই ভুল ছিল বলে এখানে ভুলটা হয়েছে। তাহলে দুটি স্মল বি দুটি স্মল আর, দুটি স্মল বি তাই সাদা, দুটি স্মল আর অর্থাৎ মসৃণ। এই 16টি অপত্য উৎপন্ন হবে। এই 16টি অপত্যকে যদি আমরা একটি ছক দিয়ে সাজাই তাহলে এরকম একটি ছক পাবো। এই ছকে ফিনোটাইপ এবং জিনোটাইপ, জিনোটাইপ অর্থাৎ জিনগত বৈশিষ্ট্য অর্থাৎ জিনগত পরিবর্তন কি আছে, এবং ফিনোটাইপ বাহ্যিক বৈশিষ্ট্য। বাহ্যিক বৈশিষ্ট্য অর্থাৎ কালো অমসৃণ লোম। এই বাহ্যিক বৈশিষ্ট্যে এই 16টি অপত্যের মধ্যে জিনগত বৈশিষ্ট্য অর্থাৎ এই জিনগত একটি এবং এই জিনের দুটি, এই জিনের দুটি, এই জিনের চারটে, টোটাল মিলিয়ে কালো অমসৃণ লোমযুক্ত গিনিপিগের সংখ্যা হবে 9টি। একই রকমভাবে কালো মসৃণ লোমযুক্ত 3টি, সাদা অমসৃণ লোমযুক্ত 3টি, সাদা মসৃণ লোমযুক্ত 1টি। অর্থাৎ এখানে ফিনোটাইপ অনুপাত 9:3:3:1, এটি হবে ফিনোটাইপ অনুপাত। সিদ্ধান্ত: 2 বা তার বেশি বিপরীত ধর্মী যুগ্ম বৈশিষ্ট্যের উপাদানগুলি জনিত্রী দেহ থেকে অপত্য জনুতে সঞ্চারিত হলেও তারা মিশ্রিত হয় না, বরং অপত্যের জননকোষ তৈরির সময়ে এরা পরস্পর জননকোষে সঞ্চারিত হয়। এটি মেন্ডেলিফের বংশগতির দ্বিতীয় সূত্র বা স্বাধীন বিন্যাস সূত্র। অথবা দিয়ে দ্বিতীয় প্রশ্ন, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ। 1 নম্বর, হিমোগ্লোবিন উৎপাদন ব্যাহত হওয়ার ফলে তীব্র অ্যানিমিয়া সৃষ্টি হয়। 2 নম্বর, রোগীর দেহে বারবার রক্ত সঞ্চারণের প্রয়োজন হয় বলে দেহে বিভিন্ন অংশে লৌহ সঞ্চিত হয়, যার ফলে দেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন হৃৎপিণ্ড, অন্তঃক্ষরাগ্রন্থি, যকৃৎ, প্লীহা প্রভৃতি ক্ষতিগ্রস্ত হয়। 3 নম্বর, অস্থিমজ্জা অতিরিক্ত বৃদ্ধি পায় বলে হাড়ের গঠন বিকৃতি ঘটে এবং রোগীর মুখ ও মাথা খুলির হাড়ের গঠন অস্বাভাবিক হয়। 4 নম্বর, যকৃৎ ও প্লীহার বৃদ্ধি ঘটে, এদের যথাক্রমে হেপাটোমেগালি ও স্পিনোমেগালি বলা হয়। 5 নম্বর, এছাড়া এই রোগের বৃদ্ধি ব্যাহত হয় এবং জন্ডিস, ক্লান্তি প্রভৃতি লক্ষণ দেখা দেয়। থ্যালাসেমিয়ার প্রকারভেদ অনুসারে মানুষের দেহে রোগের তীব্রতা ও লক্ষণগুলি আলাদা হয়ে থাকে। থ্যালাসেমিয়া ও জেনেটিক কাউন্সেলিং, অর্থাৎ থ্যালাসেমিয়া রোগ হলে যে কাউন্সেলিং করা হয় সেই কাউন্সেলিং কী কী, অর্থাৎ কাউন্সেলিংয়ের সময় কী কী উপদেশ দেওয়া হয়ে থাকে। 1 নম্বর, বাবা ও মা উভয়েরই থ্যালাসেমিয়ার বাহক হলে অপত্যের থ্যালাসেমিয়ার হওয়ার সম্ভাবনা থাকে। জেনেটিক কাউন্সেলর সেক্ষেত্রে ভ্রূণের থ্যালাসেমিয়া রোগটি সৃষ্টি হয়েছে কি না তা নির্ধারণ করেন এবং প্রয়োজনে ভ্রূণ বিনষ্ট করে নতুন গর্ভধারণের ব্যাপারে পরামর্শ দেন। 2 নম্বর, বিবাহর পূর্বে 2 জন পার্টনারই বাহক নির্ণীত হলে তাদের ভবিষ্যৎ প্রজন্ম যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হতে পারে তার ব্যাখ্যা করা হয়। সম্ভব হলে এই বিবাহ এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। 3 নম্বর, যে কোনো একজন থ্যালাসেমিয়ার বাহক হলে শিশু রোগটির বাহক হতে পারে সেই সম্বন্ধে বাবা মাকে সচেতন করা হয়। শিশুটির জিনগত অবস্থাও জেনেটিক কাউন্সেলর জন্মের পর নির্ধারণ করানোর পরামর্শ করেন। এর ফলে ভবিষ্যতে শিশুটির পরিবার পরিকল্পনায় তা সাহায্য করে। 4 নম্বর, থ্যালাসেমিয়া বাহক মাতা গর্ভাবস্থায় অনেক সময় অ্যানিমিয়া বা রক্তাল্পতায় ভোগেন। জেনেটিক কাউন্সেলর সেই বিষয়টি তার পরিবারের কাছে তুলে ধরেন। 4 অর্থাৎ এই পাঠের দ্বিতীয় প্রশ্ন, জীবনের রাসায়নিক উৎপত্তি সংক্ষিপ্ত
রূপরেখা মিলার ও উরের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। অথবা দিয়ে যে প্রশ্ন, ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা করো। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থান কিভাবে অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ হিসেবে কাজ করে তা লেখো। প্রথম প্রশ্ন, উত্তর, জীবনের রাসায়নিক উৎপত্তি সম্পর্কিত ওপারিন ও হ্যালডেনের মতবাদের সপক্ষে বিজ্ঞানীরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেছেন। এদের মধ্যে সর্বপ্রথম ভলক্যানিক তড়িৎ বীক্ষণ পরীক্ষা বা ভলক্যানিক স্পার্ক ডিসচার্জ এক্সপেরিমেন্টটি করেন চিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্ট্যানলি মিলার ও হ্যারল্ড উরে 1952 সালে। যে পরীক্ষাটা উনি করেন সেই পরীক্ষাতে কিভাবে পরীক্ষাটি করা হয়েছে তা আমি বলছি। মিলার ও উরের পরীক্ষা, একটি ফুটন্ত জলের ফ্লাক্স নিলাম, এটি ছোট ফ্লাক্স অর্থাৎ 500 ml একটি ফ্লাক্স, এবং একটি বড় ফ্লাক্স অর্থাৎ 5 লিটারের একটি বড় ফ্লাক্স নেওয়া হলো। এই ফ্লাক্সের মধ্যে দুদিকে দুটি তড়িৎদ্বার দিয়ে স্পার্কিং উৎপন্ন করা হচ্ছে, এবং এখানে যে রাসায়নিক পদার্থগুলো নেওয়া হয়েছে সেগুলি হলো CH4 মিথেন, NH3 অ্যামোনিয়া, H2 অর্থাৎ হাইড্রোজেন, এছাড়াও জলীয় বাষ্প। এই 4টি রাসায়নিক পদার্থ নেওয়া হয়েছে। যখনই জল ফুটে বাষ্পীভূত হয়ে সেই বাষ্প এখানে পৌঁছবে এবং তড়িৎদ্বারে স্পার্কিং উৎপন্ন হবে, এবং স্পার্কিংয়ের ফলে উৎপন্ন তাপের জন্য এখানে রাসায়নিক বিক্রিয়া করবে, এবং এই রাসায়নিক বিক্রিয়ার পর বাষ্প নিচের দিকে নেমে আসবে গরম বাষ্প। এই গরম বাষ্পকে ঠান্ডা করার জন্য কনডেন্সার ব্যবহার করা হয়েছে। ঠান্ডা জল পাঠিয়ে এটি ঠান্ডা করা হয়। যখনই জলীয় বাষ্পকে ঠান্ডা করা হবে তা তরলে পরিণত হয়ে এই ফ্লাক্সে পৌঁছবে, এবং পৌঁছানোর সময় মাঝপথে একটি সিস্টেম লাগানো আছে, যে সিস্টেমে এই ফ্লাক্সের মধ্যে অ্যামিনো অ্যাসিড সংগৃহীত হবে। পরীক্ষা ব্যবস্থা, এই পরীক্ষার জন্য বিজ্ঞানীদ্বয় একটি বিশেষ যন্ত্র তৈরি করেন। প্রাচীন পৃথিবীর পরিবেশ সৃষ্টির জন্য উপকরণ নেন। তাদের তৈরি যন্ত্রটি দুটি ফ্লাক্স বর্তমান। এর মধ্যে বড় ফ্লাক্সটি 5 লিটারের মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন গ্যাস 2:2:1 অনুপাতে আয়তন অনুপাতে নেওয়া হয়। ছোট ফ্লাক্সটি 500 ml জল রাখা হয়। বার্নারের সাহায্যে জল ফোটানো হয়। ফ্লাক্স দুটি পরস্পর একটি কাঁচের টিউব দ্বারা যুক্ত থাকে, যার মাধ্যমে ছোট ফ্লাক্সের ফুটন্ত জল থেকে জলীয় বাষ্প বড় ফ্লাক্সে প্রবেশ করে। বড় ফ্লাক্সটিতে টাংস্টেন নির্মিত তড়িৎদ্বার দ্বারা প্রায় 75,000 ভোল্টেজ উচ্চ তড়িৎ মোক্ষণ তৈরি করা হয়, প্রাচীন পৃথিবীর বজ্রপাতের মতো। গ্যাস মিশ্রণটি এরপর বড় ফ্লাক্স থেকে নির্গত হলে তাকে একটি নলের মধ্য দিয়ে চালনা করা হয়। এরপর ঠান্ডা জলপ্রবাহ দ্বারা মিশ্রণটিকে ঘনীভূত করে সংগ্রহ করা হয়। সমগ্র ব্যবস্থাটি 1 সপ্তাহ ধরে চালনা করা হয়। পরীক্ষার পর্যবেক্ষণ, পরীক্ষাটি করার পর যে পর্যবেক্ষণ করা হয়েছে সেটি হলো পরীক্ষায় প্রাপ্ত রাসায়নিক পদার্থগুলি বিশ্লেষণের দ্বারা 5টি অ্যামিনো অ্যাসিড পান। এগুলি হলো গ্লাইসিন, আলফা অ্যালানিন, বিটা অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড ও আলফা অ্যামিনো বিউটাইরিক অ্যাসিড। পরবর্তী সময়কালে মিলারের ছাত্র জেরি বারা ও অন্যান্যরা 2008 সালে প্রায় 20টি অ্যামিনো অ্যাসিড ও অন্যান্য জৈব অ্যাসিড এই পরীক্ষা ব্যবস্থা থেকে আবিষ্কার করেন। পরীক্ষার সিদ্ধান্ত, এই পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় প্রাচীন পৃথিবীতে অক্সিজেনবিহীন বিজারক
পরিবেশে বজ্রপাত, অতি বেগুনি রশ্মি বা অগ্নুৎপাতের তাপ শক্তির উপস্থিতিতে জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন প্রভৃতি বিক্রিয়ার ফলে জটিল যৌগের সৃষ্টি হয়। এই পরীক্ষায় প্রাপ্ত অ্যামিনো অ্যাসিড জীবের কোণে পাওয়া যায়। এগুলি জীবদেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মিলার উরের পরীক্ষার গুরুত্ব। মিলার ও উরের পরীক্ষা অ্যাবায়োজেনেসিস তত্ত্বকে সমর্থন করে। এই তত্ত্ব অনুযায়ী 3.7 মিলিয়ন বছর আগে অজৈব উপাদান থেকে প্রাণ সৃষ্টি হয়। তাদের পরীক্ষা হ্যালাজেন ওপারিন তত্ত্বকেও সমর্থন করে। মিলার উরের পরীক্ষার সীমাবদ্ধতা। অ্যামিনো অ্যাসিড অজৈব উপাদান থেকে তৈরি হলেও তারা কীভাবে সম্মিলিত হয়ে জীবন তৈরি করে তা ব্যাখ্যার এই পরীক্ষাটিতে পাওয়া যায় না। বর্তমানে বহু বিজ্ঞানী মনে করেন যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে প্রাচীন পরিবেশে কার্বন মনোক্সাইড যথেষ্ট পরিমাণ ছিল। সেক্ষেত্রে পরীক্ষালব্ধ অ্যামিনো অ্যাসিডগুলি নাও পাওয়া যেতে পারত। এটি 2 নম্বর প্রশ্নের প্রথম অংশ। অথবা দিয়ে যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নের উত্তর। ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের প্রতিপাদ্যের প্রধান দুটি বিষয় বর্ণনা হলো: 1 নম্বর ব্যবহার ও অব্যবহারের সূত্র। ল্যামার্কের মতে জীবদেহের কোনো অঙ্গ ক্রমাগত ব্যবহৃত হতে থাকলে অঙ্গটি শক্তিশালী, সবল ও সুগঠিত হয়। পক্ষান্তরে জীবদেহের কোনো অঙ্গ দীর্ঘদিন অব্যবহৃত থাকলে সেটি ক্রমশ দুর্বল ও নিষ্ক্রিয় হয় এবং অবশেষে বিলুপ্ত হয়ে যায়। ব্যবহারের সপক্ষে উদাহরণ: বহুকাল আগে জিরাফের গলা ছোট ছিল, কিন্তু কালক্রমে উঁচু গাছের পাতা খাদ্য রূপে গ্রহণ করার চেষ্টায় গলাটি ক্রমশ লম্বা হয়ে গেছে। এটি ব্যবহারের সপক্ষে প্রমাণ দেয়। অব্যবহারের সপক্ষে উদাহরণ: মানুষের পূর্বপুরুষের লেজ ক্রমাগত অব্যবহারের ফলে আজ নিষ্ক্রিয় অঙ্গ ককসিসে পরিণত হয়েছে। অতীতে উট পাখির ডানা সক্রিয় থাকলেও বংশ পরম্পরায় অব্যবহারের ফলে তা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। এগুলি অব্যবহারের সপক্ষে যুক্তি। 2 নম্বর পয়েন্ট, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। ল্যামার্কের এই সূত্রে বলেন, আপন প্রচেষ্টায় জীবদ্দশায় যেসব বৈশিষ্ট্য জীব অর্জন করে সেই বৈশিষ্ট্য পরবর্তী বংশধরের মধ্যে অর্থাৎ এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হয়। এক কথায় জীবের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটে। যেমন বহুকাল আগে জিরাফের গলা ছোট ছিল, কিন্তু কালক্রমে উঁচু গাছের পাতা আরোহণের চেষ্টায় তা ক্রমশ লম্বা হয়েছে। এই লম্বা গলার বৈশিষ্ট্যের বংশ পরম্পরায় সঞ্চারিত হয়ে আজকে লম্বা গলাযুক্ত জিরাফের আবির্ভাব হয়েছে। হৃৎপিণ্ডের তুলনামূলক অঙ্গ সংস্থাপন। মাছ, উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রভৃতি বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর গুলির ক্ষেত্রে হৃৎপিণ্ডের গঠনগত জটিলতা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। যথা মাছের হৃৎপিণ্ডে 2টি প্রকোষ্ঠ। 2 নম্বর, উভচর প্রাণীর হৃৎপিণ্ডে 3টি প্রকোষ্ঠ থাকে। 3 নম্বর, সরীসৃপ প্রাণীর হৃৎপিণ্ডে আরও উন্নতি দেখা যায়, অর্থাৎ 4টি প্রকোষ্ঠ থাকে। সম্পূর্ণ অবিভক্ত নয়, অসম্পূর্ণ বিভক্তভাবে হলেও 4টি করে প্রকোষ্ঠ থাকে। 4 নম্বর, পাখি ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ থাকে, সম্পূর্ণভাবে বিভক্ত। এখানে মাছের হৃৎপিণ্ডে 2টি প্রকোষ্ঠ, একটি অলিন্দ ও একটি নিলয় বর্তমান। মাছের হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কেবলমাত্র কম অক্সিজেনযুক্ত রক্ত বা অধিক কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্ত প্রবাহিত হয়। এদের হৃৎপিণ্ডে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তের মিশ্রণ ঘটে। 2 নম্বর, উভচর প্রাণীর
হৃৎপিণ্ডের 3টি প্রকোষ্ঠ থাকে। এগুলি 2টি অলিন্দ ও 1টি নিলয়। ব্যাঙের ক্ষেত্রে কেবলমাত্র নিলয়ে অধিক অক্সিজেনযুক্ত ও কম কার্বন ডাই অক্সাইডযুক্ত রক্তের সামান্য মিশ্রণ ঘটে, অর্থাৎ এটি তুলনামূলকভাবে উন্নত হৃৎপিণ্ড। 3 নম্বর, সরীসৃপ শ্রেণীর প্রাণীর হৃৎপিণ্ডে আরও উন্নতি দেখা যায়। ব্যতিক্রম কুমির। এদের হৃৎপিণ্ডে অসম্পূর্ণ 4টি প্রকোষ্ঠ থাকে। এগুলি হলো 2টি অলিন্দ ও অসম্পূর্ণভাবে বিভক্ত 2টি নিলয়। নিলয়ের অসম্পূর্ণ প্রাচীর থাকে বলে অধিক অক্সিজেনযুক্ত রক্ত এবং কম অক্সিজেনযুক্ত রক্তের মিশ্রণ কম হয়। 4 নম্বর, পাখি ও স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ বিশিষ্ট হয়, ফলে এদের হৃৎপিণ্ডে অধিক অক্সিজেনযুক্ত রক্ত ও কম অক্সিজেনযুক্ত রক্ত একেবারেই মিশতে পারে না, অর্থাৎ এদের হৃৎপিণ্ড সবচেয়ে উন্নত এবং অভিব্যক্তি প্রকাশে সবথেকে উন্নত। অথবাদের যে প্রশ্ন, সেই প্রশ্নের আরেকটি অংশ অভিব্যক্তি মতবাদের সপক্ষে প্রমাণ। 1 নম্বর, ওই সকল মেরুদণ্ডী প্রাণীর হৃৎপিণ্ডের মৌলিক গঠন এক, যদিও তা ক্রমশ জটিল হয়েছে, অর্থাৎ একটি সাধারণ পূর্বপুরুষ থেকে বিবর্তনের ফলে ক্রমশ জটিল জীবগুলি উৎপন্ন হয়েছে। 2 নম্বর, মাছ, উভচর, সরীসৃপ ও স্তন্যপায়ী প্রাণীগুলির অভিব্যক্তি পথে মেরুদণ্ডী প্রাণীর বিভিন্ন স্তরের প্রতিনিধি বিশেষ। 3 নম্বর, হৃৎপিণ্ডের গঠনগত ও কার্যগত বিকাশ অনুযায়ী পৃথিবীতে এদের আগমন ক্রম বোঝা যায়। এদের আগমন ক্রমটি হলো প্রথমে মাছ, তারপর উভচর, তারপর সরীসৃপ, তারপর পাখি ও স্তন্যপায়ী। 4 নম্বর, হৃৎপিণ্ডের এই ক্রম পরিবর্তন পর্যবেক্ষণের মাধ্যমে মেরুদণ্ডী প্রাণীর ক্রমবিকাশ যে ধারা বোঝা যায়, সেই ধারাটি হলো জলজ জীবন, তারপর উভচর জীবন, সেখান থেকে এসছে পূর্ণ স্থলচর জীবন। এখানে আমি ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের বাড়িতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী থাকলে অবশ্যই শেয়ার করুন। এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য।